পারি। তোমার জার্নিতে যদি এতটুকু আমার কন্ট্রিবিউশন থাকে আর তুমি জীবনে কিছু করতে পারো, তাহলে আমার জীবন সার্থক। সিরিয়াসলি আমার জীবন সার্থক। জানি আমি সূর্য নই, জানি আমি স্ট্রিট লাইটও নই, কিন্তু যদি একটা মাটির প্রদীপও হই, তবু যেখানে থাকবো সেই জায়গাটাকে তো আলোকিত করি, সারা ভুবন আলোক নাও করতে পারলেও। তো সেই চেষ্টাতেই, সেই আশাতেই এই প্রয়াস, এই চ্যানেলের সৃষ্টি। আশা করবো তোমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবো, অ্যান্ড I will be there always for you. Don't be hesitated. If there is any problem, just let me know in the comments. ভারতে ন্যাশনাল মুভমেন্ট শুরু হওয়ার আগে অনেক সোশিও রিলিজিয়াস বা প্রেজেন্ট মুভমেন্টস হয়েছিল, ইভেন কিছু ওয়ার্কিং ক্লাসের মুভমেন্টসও দেখা যায়, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি পপুলার হলো 1857-এর সিপাহী বিদ্রোহ। কেন বলছি? কারণ আলাদা আলাদা হিস্টোরিয়ানরা এই মুভমেন্ট সম্পর্কে আলাদা আলাদা ওপিনিয়ন দিয়েছেন, এবং তুমি নিজেও যখন বিষয়টা নিয়ে পড়াশোনা করবে, দেখবে কিছু জায়গায় তোমার মনে হবে হ্যাঁ কেউ কেউ ঠিক বলছে, তোমার মতের সাথেও লোকের মানে হিস্টোরিয়ানদের মতামতের কারণ মিল বা ভিন্নতা তুমি দেখতে পাবে। যেমন ছোটবেলায় আমরা সবাই সিপাহী বিদ্রোহ সম্পর্কে কম বেশি পড়াশোনা করেছি, কিন্তু যখন আসে ইউপিএসসির মতো একটা কম্পিটিটিভ এক্সামের বিষয়, তখন একটা টপিক সম্পর্কে 360 ডিগ্রি অ্যারাউন্ড তোমাকে সবকিছু জানতে হয়। তো যখন তুমি রিভোল্টটা সম্পর্কে পুরোপুরি পড়বে, তখন দেখবে এটা শুরু হয়েছিল, যার ইমিডিয়েট কারণ ছিল ধর্মীয় কারণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা পরবর্তীতে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রূপেই দেখা যায়। তো আমরা বলতে পারি যে এস এন সেনের কথাটা একেবারেই মিথ্যে নয়, দ্যাট হোয়াট বিগেন অ্যাজ আ ফাইট ফর রিলিজিয়ান এন্ডেড অ্যাজ আ ওয়ার ফর ইন্ডিপেন্ডেন্স। আবার আর সি মজুমদার বলেছেন, দ্য সো কল্ড ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইজ নাইদার ফার্স্ট নর ন্যাশনাল অর নর ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো অনেকের হতে পারে যে হ্যাঁ এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকটা সহমত, কারণ এর আগেও অনেক বিদ্রোহ হয়েছে, দিস ইজ নট দ্য ফার্স্ট ওয়ান। তো এরকম তোমার সঙ্গে মতের মিল বা অমিল তুমি দেখতে পাবে। তো আজ আমরা সম্পূর্ণরূপে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানবো দ্য রিভল্ট অফ 1857 360 ডিগ্রি অ্যারাউন্ড, এর কারণ কি ছিল, নেচার অফ রিভল্ট, সিগনিফিকেন্স অফ রিভল্ট, কেন রিভল্ট ফেলিয়ার হয়েছিল, সবকিছু বিষয় আমরা জানবো। But before starting, let me introduce myself. I am Swati, an aspirant and obviously a study partner, and I welcome you all to this channel. And I hope you will like this content. And if you found this helpful, then please like and share this content to আদার অ্যাসপিরেন্টস অলসো। তো চলো শুরু করা যাক। একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিতে চাই, সেটা হলো আমি যেমনটা তোমাদের আগে বলেছিলাম, আমি শুধু কনসেপ্টটা নিয়েই আলোচনা করবো তোমাদের সাথে, যে চেষ্টা করবো একটা টপিক নিয়ে আলোচনা যখন হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করার। ইউ ক্যান সে ইটস এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যেখানে সমস্ত দিক সম্পর্কে আলোচনা হবে নিরপেক্ষভাবে, কোনটা ভালো কোনটা মন্দ, মানে আমার মতামত ডিপেন্ড করছে না, অ্যাকর্ডিং টু দ্য বুক যেটা আমাদের রিসোর্স থাকবে সেটার থেকে নিয়ে আমরা পুরোপুরি বিষয়টাকে ফুললি আলোচনা করার চেষ্টা করবো, যাতে করে একটা কনসেপশন ক্লিয়ার হয়ে যায় তোমাদের, এবং তারপর তুমি নিজের মতো করে নোটস তৈরি করতে পারো। অ্যান্ড হ্যাঁ, যদি সেখানে কোনো প্রবলেম আসে, I will definitely help you. Just let me know in the comments. Okay. তো চলো শুরু করা যাক। আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে আলোচনা করবো। প্রথমত এর কজ কি ছিল, সিগনিফিকেন্স কি, নেচার অফ দ্য রিভল্ট কি, এন্ড ফাইনালি আমরা জানবো যে কজ অফ দ্য ফেলিয়ার, কেন বিদ্রোহটা সফল হয়নি, তার পেছনে কারণ কি কি ছিল, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং যেমনটা বলেছিলাম যে পরবর্তী দিনগুলোতে আমরা সিলেবাস ওয়াইজ প্রথম 6টা যে সাবজেক্ট আছে সেগুলো নিয়ে প্রথমে পড়াশোনা করবো, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা যে টপিকগুলো থাকছে, মানে যেগুলো বেসিক্যালি মেইনস রিলেটেড, সেগুলো তারপর করবো। প্রথমে সেই টপিকগুলো শেষ করি যেগুলো প্রিলিমস এবং মেইনস দুটো ক্ষেত্রেই তোমার কাজে লাগবে। অ্যান্ড 1 বছর আছে, আই থিঙ্ক প্রত্যেকদিন একটা করে টপিকও যদি তুমি কমপ্লিট করো, দেন সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট তুমি নিজেকে কনফিডেন্স পাবে যে হ্যাঁ আমি কিছু তো করেছি। তো চলো সেই হিসাবে শুরু করি। সবার প্রথমে বলবো আমাদের 1857 যে রিভল্ট হয়েছিল তার পেছনে কারণ কি। তুমি যখন দেখবে, হ্যাঁ আমি তোমার নোটসও দেখাবো, বাট আমার সবকিছু ইংলিশে বানানো, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউরসেলফ। তুমি শোনো, পুরোটা পড়ো, নিজের মতো করে নোটস তৈরি করো। অ্যান্ড হ্যাঁ, আমি কিছু কোশ্চেন এখানে বলে দেবো তোমাকে, যে প্রশ্নগুলো তোমাকে সাহায্য করবে নোটস মেকিং করতে, যাতে তুমি পরে রিভিশন করতে পারো ঠিকভাবে। কারণ যাই তুমি পড়তে যাবে, দেখবে সেই বিষয়ে অনেক আজকাল নেট আছে, সবার কাছে গুগল আছে, বা অনেক নোটসও অনেক জায়গায় প্রোভাইড করাবে ফ্রি কোচিং সেন্টার থেকে। তো তুমি পেয়ে যাবে অনেক কিছু, বাট ইউ হ্যাভ টু নো দ্যাট কি কোনটা তোমাকে পড়তে হবে আর কতটা ছাড়তে হবে, আদারওয়াইজ কোনোদিনও টপিক কমপ্লিট হবে না। এই এক রিভল্ট অফ 1857 এটা অনেক বড় হতে পারে, বাট ইউ হ্যাভ টু নো দ্যাট তোমাকে জেনারেলিস্ট হতে হবে নাকি স্পেশালিস্ট। তুমি এটা নিয়ে রিসার্চ করছো না, তো ততটাই জানো যতটা তোমার পরীক্ষার জন্য নেসেসারি। ঠিক আছে, তো চলো সেইভাবে আমরা শুরু করি। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কজ অফ দ্য রিভল্ট। এই রিভল্টের কারণ কি ছিল সেটা যদি তোমাকে বলি, তাহলে তুমি দেখবে রিভল্টের কারণ কিন্তু একটা ছিল না, যে হ্যাঁ একটা কিছু হয়েছে আর সাথে সাথে কিছু একটা বড় সড়ো ঘটনা ঘটে গেছে, তেমনটা হয়নি। কারণ কোনো কিছু ফাইনালি ঘটার আগে তার পেছনে অনেকগুলো রিজন থাকে, হঠাৎ করে কিছুই হয় না, গ্র্যাজুয়ালি জিনিসটা ডেভেলপ করতে থাকে, এবং এক লাস্ট মোমেন্ট একটা ইমিডিয়েট কিছু কজ পেয়ে সেটা একদম ব্রাস্ট করে যায়। তো প্রথম কারণ হিসেবে বলি পলিটিক্যাল কারণ। এখানে তুমি দেখবে পলিটিক্যাল, ইকোনমিক, সোশিও রিলিজিয়াস সব রকমের কারণ আছে। তো প্রথমে বলি পলিটিক্যাল কারণ কি ছিল। এই সময়টা যখন 1857 সাল, সেই সময় পর্যন্ত এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে নীতি ছিল, তারা একটা একটা করে আমাদের দেশীয় যে রাজ্যগুলো সেগুলোকে ক্যাপচার করে নিজেদের সাম্রাজ্য বিস্তার শুরু করেছিল, এবং সেটা খুব ডেসপারেটলি তারা করছিল, যাতে করে পুরো পলিটিক্যাল সিস্টেমই চেঞ্জ হয়ে যায়। আর স্থানীয় রাজারা এবং অবভিয়াসলি ভারতের সাধারণ জনগণ ভীষণভাবে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। যেমন ধরো, নানা সাহেব ওয়াজ রিফিউজড পেনশন অ্যাজ অ্যাডপ্টেড সন অফ পেশোয়া বাজিরাও টু। উনি বিরক্তি প্রকাশ করেন এবং নিজের পেনশনকেও উনি নাকচ করে দেন, চান না, পেনশন নিতে চান না। 1856 সালে
ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলে আবেদকে ব্রিটিশ শাসনের আন্ডারে নিয়ে আসা হয় এবং সাতারা, ঝাঁসি, নাগপুর, সম্বলপুর এই জায়গাগুলোতে যেন ডক্ট্রিন অফ ল্যাপসের আন্ডারে আসে, মানে যে যেন তেন প্রকারে দেশীয় রাজাদের রাজ্যচ্যুত করে তারা সেই রাজ্যগুলোকে দখল করতে থাকে। তো দিস ইজ দ্য পলিটিক্যাল রিজন, কে ওরাই নিজেরা এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় যে আমাদেরও পেট দেওয়ালে ঠেকে যায়, এবার তো রুখে দাঁড়াতে হবে। দিস ইজ দ্য পলিটিক্যাল রিজন। এবার যদি বলে ইকোনমিক রিজনের ক্ষেত্রে তুমি দেখবে হেভি ট্যাক্সেশন হয় এই সময়, মানে ভীষণভাবে রেভিনিউ কালেক্ট করে, কারণ ওদেরই তো উদ্দেশ্য ছিল আমাদের দেশ থেকে টাকা পয়সা সবকিছু নিজেদের দেশে নিয়ে যায়। ওরা কখনোই ভারতকে ভালোবাসেনি, শুধু শোষণই করেছে। তো এটা একটা ভীষণ বড় কারণ ছিল যে রেভিনিউটা খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয় এবং ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা আমাদের কুটির শিল্প যেটাকে বলে বিশেষ করে, সেই সমস্ত সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। কারণ জানো ইংল্যান্ডে সে সময় একটা রিভলিউশন আসে, যে রিভলিউশনের জোরে ওরা এখান থেকে কাঁচামাল কিনে নিয়ে ওখানে গিয়ে ফাইনাল প্রোডাক্ট তৈরি করে সেটা আবার ভারতে এসে বিক্রি করছে, এবং যেখানে তাঁতের শাড়ি তৈরি হতে একটা লং টাইম লাগে একটা প্রপার শাড়ি তৈরি করতে, কারণ মেশিনে হচ্ছে না, সেটা শিল্পী হাতে করছে, সুতরাং দামটাও একটু বেশি হয়। কিন্তু যেখানে মেশিনে কাজ হচ্ছে সেখানে একই দিনের মধ্যে হয়তো 5টা শাড়ি প্রডিউস করা যায় এবং ভারতে এসে সেটা তারা কম দামে বিক্রি করতে পারছে, কারণ তাদের লাভ থাকছে। তো এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের দেশীয় শিল্পকে ওরা ধ্বংস করে দেয়, উপরে ট্যাক্সেশনও বেড়ে যায়। তো সব মিলিয়ে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ভেতরে ভেতরে পুরো দেশ জুড়ে বিভিন্ন স্তরে, যেমন পলিটিক্যাল বা ইকোনমিক, সোশিও রিলিজিয়াস সমস্ত স্তরে একটা টেনশন ক্রিয়েট হতে থাকে। এবার বলি সোশিও রিলিজিয়াস রিজন কি ছিল। ব্রিটিশরা আমাদের সমস্ত ব্যাপারে ইন্টারফিয়ারেন্স শুরু করে। অর্থোডক্স হিন্দু ফ্যামিলিতে দেখা যায় সতীদাহ প্রথা ছিল, যেটা ওরা বন্ধ করে। বিধবাদের বিয়ে দেওয়া তো কোনো প্রথাই ছিল না, সেটাও ব্রিটিশদের মধ্যস্থতায় ভারতীয়দের হস্তক্ষেপে বন্ধ হয়। কিন্তু একটা তথাকথিত সমাজ ছিল যারা মনে করছিল যে আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হানা হচ্ছে। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটে 1857 আগে। যেমন ধরো উইডো রিম্যারেজ অ্যাক্ট পাশে 1856-তে, আর সতীদাহ প্রথা রদ করা হয় 1829-এ। মানে সবকিছু হচ্ছে 1857 আগে, যেটা ইন্ধন যোগাবে পরবর্তীতে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। আই এম সরি ফর দ্য আউটসাইড নয়েজ। তো এরপরে আরেকটা যেটা আছে ফাইনালি মিলিটারি কজ, সেখানে তুমি দেখবে যে সাইকোলজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ভারতীয় সিপাহীদের উপরে টর্চার করা হতো। কিভাবে? একই জায়গায় কাজ করছে ব্রিটিশ এবং ভারতীয় সিপাহীদের মধ্যে খাদ্য, তাদের স্যালারি, তাদের প্রতি ব্যবহার সবকিছুতে বেশি প্রিভিলেজ পেত এবং সুযোগ সুবিধা পেত ব্রিটিশ সৈন্যরা। তো সেখানে একটা টেনশন ক্রিয়েট হয়। তো টোটালি 4টে ক্ষেত্র, মানে একটা দেশ চালানোর ক্ষেত্রে সব থেকে প্রধান যে 4টে ক্ষেত্র, সেই সব জায়গাতেই ওরা এমন টর্চার করে টেনশন ক্রিয়েট করে ফেলে। সেটা কি কি? পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশিও রিলিজিয়াস ক্ষেত্রে এবং মিলিটারিদের ক্ষেত্রেও। তারপর আসে ইমিডিয়েট কজ, মানে এটা তো গেল প্রথম থেকে ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল, কিন্তু আগুন জ্বালাতে গেলে দেশলাই তো লাগবে। তো সেটা হলো ইমিডিয়েট কজ। ইমিডিয়েট কজটা আমরা সবাই জানি, কারণ এটাই আমরা প্রথম থেকে ছোট থেকেই পড়ে আসছি, যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ব্যবহার হয়েছে, মনে করা হতো সেই কার্তুজে গ্রেস করা হয়েছিল শূকর আর গরুর চর্বি দিয়ে, যেটা ভারতের প্রধান দুটো ধর্মীয় জনগোষ্ঠীর লোকেদের ধর্ম নাশ করার ক্ষেত্রে যথেষ্ট ছিল সেই সময়। কারণ যারা মুসলিম তারা শূকরের মাংস খেতে পারবে না, এটা তাদের ধর্মীয় ট্যাবু। আর হিন্দুদের ক্ষেত্রে গরুকে আমরা গোমাতা মানি, সুতরাং আমরা সেটাকে স্পর্শ করতে পারবো না, আমাদের ধর্ম নাশ হবে। তো এই কারণ দেখিয়ে ভারতীয় যে মানে সিপাহীরা ছিল তারা বলে যে আমরা এনফিল্ড রাইফেল ব্যবহারই করবো না, এবং এই কথা থেকে ঘটনাটা শুরু হয়। ব্যবহার করবে না বলে তারা বিদ্রোহ ঘোষণা করে এবং একই সেনাবাহিনীর মধ্যে দুপক্ষে চরম লড়াই বেঁধে যায়। এই হলো ইমিডিয়েট কারণ। তাহলে টোটাল আলোচনা হয়ে গেল যে কারণ কি ছিল সিপাহী বিদ্রোহের পেছনে, মানে সমস্ত রকম সোশিও রিলিজিয়াস কারণ, তারপর পলিটিক্যাল, ইকোনমিক, এই সবকিছু দিয়ে ক্ষেত্র প্রস্তুত হওয়ার পরে এনফিল্ড রাইফেলের ব্যাপারটা আসে এবং শুরু হয়ে যায় সিপাহী বিদ্রোহ। এবার অ্যাকচুয়ালি যদি তোমাকে আমি বলি কোন ডেটে ঘটনাটা কোথায় ঘটেছিল, মানে দ্য স্পার্ক কোথায় শুরু হয়, সেটা হলো 1857 সালের 29 মার্চ। 34 নেটিভ ইনফ্যান্ট্রি বলে সিপাহীদের যে ওদের আলাদা আলাদা উইংস হয় জানো নিশ্চয়ই। তো সেখানে মঙ্গল পান্ডে একজন ব্রিটিশ অফিসারকে, দুজন ব্রিটিশ অফিসারকে মেরেই দেয়, মানে হি কিলড দেম। তো নাম হলো হিউসন অ্যান্ড বাগ, এই দুজন ব্রিটিশ অফিসারকে মেরে দেয়। এটা হয়েছিল কলকাতার ব্যারাকপুরে। তো ইমিডিয়েটলি মঙ্গল পান্ডেকে অ্যারেস্ট করা হয় এবং তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়। এই শুরু হয়ে গেল তোমার ফাইনাল যুদ্ধ। সম্পূর্ণরূপে ভারতবাসী এগেনস্টে চলে গেল ব্রিটিশদের এবং পুরো ভিতটাকে নাড়িয়ে দেওয়া হয়। এবং তোমরা জানো 1857 সালের পরেই পাওয়ার ট্রান্সফার হয়, মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল তার হাত থেকে শাসন ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যায়। ঠিক আছে, তো এটা আমরা এতক্ষণে জানলাম যে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য রিভল্ট। এবার চলো দেখে নিই এর সিগনিফিকেন্স কি ছিল। আমি ছোট ছোট 1 লাইনে নোট বানিয়েছি, আমি তোমাকে নোটটা তুমি দেখতে পাবে, আমি লাগিয়ে দেবো এখানে, কিন্তু একবার ক্লিয়ার করে দিই, তাহলে হয়তো লেখাগুলো একটু ছোট ছোট, জানি না বুঝতে পারবে কিনা, ইট উইল হেল্প ইউ আউট। তো সিগনিফিকেন্স হলো ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন দ্য রিভল্ট লে ইন হিন্দু মুসলিম ইউনিটি। কেন এটা হয়েছিল? কারণ দুজনেরই ধর্ম নাশ হচ্ছে। যখন আমাদের কারণ এক থাকে তখন ধর্মটা বেরিয়ার হচ্ছে না, কারণ তোমারও ধর্ম যাচ্ছে আমারও যাচ্ছে, তাই আমরা লড়াই করছি, আমাদের শত্রু এক, লড়াইয়ের কারণ এক, তো তখন ইউনিটিটা দেখতে পাওয়া যায়। তো এই একটা রিভল্ট যেখানে হিন্দু মুসলিম একে অপরের সাথে না লড়ে দুজনে একত্রিত হয়ে আউটসাইডারদের সঙ্গে আমরা লড়াই করেছিলাম। তো পিপল এক্সিবিটেড প্যাট্রিয়টিক স্টেটমেন্টস উইদাউট এনি টাচ অফ কমিউনাল ফিলিংস, যেখানে আমাদের কোনো সাম্প্রদায়িক ফিলিংস ছিলই না, একটা ইউনিটি ছিল। এই একটা কারণ যার কারণে এই বিদ্রোহটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, কারণ তখন আমরা সত্যিই স্বাধীনতার জন্য লড়েছিলাম এবং সেখানে নিজেদের মধ্যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ছিল না।
and it no doubt began as a mutiny of soldiers, but soon turned into a revolt against British rule in general. এটা একদম সত্যি যে যদিও এটা শুরু হয়েছিল একটা মিলিটারি মিউটিনি থেকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম। দিস ইজ দ্য সিগনিফিকেন্স। এবার বলি নেচার কি ছিল। তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য রিভল্ট অফ 1857। তাহলে বলবো দুটো আলাদাভাবে এটাকে আলোচনা করা যাক। ফার্স্টলি ইট ইজ আ সিপাই মিউটিনি। অবভিয়াসলি ইমিডিয়েট কারণ ছিল সিপাই বিদ্রোহ, যার কারণে এটা আমরা বলি 1857 সালে সিপাই বিদ্রোহ। অনেক থিঙ্কার্সরা নেচার অফ 1857 রিভল্টকে ব্যাখ্যা করেছেন অ্যাজ এ সিপাই মিউটিনি, সাচ অ্যাজ সৈয়দ আহমেদ খান, মুন্সি জীবনলাল, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান ছিলেন। স্টেনলিও একই কথা বলেছেন যে এটা একটা জাস্ট সিপাই মিউটিনি। উনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এট দ্যাট টাইম। অ্যান্ড জন লরেন্স, জন সিলি, এরা সবাই এটাতেই মত দিয়েছেন যে হ্যাঁ, সিপাই বিদ্রোহের যে নেচার ছিল সেটা বলতে গেলে বলতে হয় যে এটা সত্যি একটা সিপাই মিউটিনি ছিল। কিন্তু কিছু আরো মানুষ থিঙ্কার্সরা রয়েছেন যারা বলেন যে না না, সিপাই বিদ্রোহ অ্যাকচুয়ালি ন্যাশনাল স্ট্রাগল অর ইউ ক্যান সে ইটস আ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাদের মধ্যে রয়েছেন মিস্টার বেঞ্জামিন, কার্ল মার্কস, ডি.ভি. সাভারকর, কে.এম. পানিক্কর, ঈশ্বরী প্রসাদ, এ.এল. শ্রীনিবাসন, তারাচাঁদ। এনারা বলেছেন এটা শুধুমাত্র একটা সিপাই মিউটিনি ছিল না, রাদার ইটস আ ন্যাশনাল স্ট্রাগল। এছাড়াও বিভিন্ন জন নানান রকম মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন যে না না, এটা তো একটা রেসিয়াল ওয়ার ছিল, স্ট্রাগল ছিল। কেউ বলেছেন যে এটা অ্যাকচুয়ালি সিভিলিয়ান আর বারবারিয়ান কনফ্লিক্ট ছিল, যেমন টি.আর. হোমস এই কথা বলেছেন। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কি তাই? ওরা সিভিলাইজড আর আমরা বারবার ছিলাম? মোটেও তা নয়, বরং ওরা এসে আমাদেরকে শোষণ করেছে এবং সবসময় আমাদের সমস্ত কিছুকে অবদমন করেছে। বাট হিস্ট্রি সাক্ষী আছে আমরা ওদের থেকে কোনো অংশ কোথাও কম নয়। অনেক ইতিহাসের সূচনা হয়েছে ভারতীয়দের হাত ধরে, যেমন শূন্যের আবিষ্কার ভারতীয়রা করেছে। এরকম আরো অনেক ঘটনা আছে জানিয়ে তুমি প্রাউড ফিল করতে পারো, বিকজ ইউ আর অ্যান ইন্ডিয়ান। ওকে, এবার তোমাকে বলবো যে অ্যাকচুয়ালি এর প্রভাব কি হয়েছিল। 1857 সালের বিদ্রোহের কারণ আমরা দেখলাম, তার সিগনিফিকেন্স দেখলাম, থিঙ্কার্সদের মতামত অনুযায়ী আমরা দেখলাম। কেউ বলেছে এটাকে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কেউ বলেছে না না এটা তো অ্যাকচুয়ালি সিপাই মিউটিনি ছিল। বাট এর প্রভাবে হয়েছিলটা কি? একটা বিদ্রোহ যে হলো এত বড় দেশ জোড়া, তার প্রভাবটা কি হয়েছিল দেশের বিভিন্ন জায়গা থেকে, সেটা তোমাদেরকে বলবো যে কোথা থেকে কে লড়াই করেছিল এবং তাদের লিডার্সরা কে ছিল, শেষ পরিণতি কি হয়েছিল। উই উইল টক অ্যাবাউট দ্যাট, বাট বিফোর দ্যাট লেট আস নো দ্যাট হোয়াটস দ্য ইম্প্যাক্ট অফ রিভল্ট অফ 1857। সেটা যদি বলতে হয় তাহলে আমি তোমাকে বেশ কতগুলো কারণ নাম্বারিং করে বলতে পারি। এটা তুমি নোট করতে পারো, ইট উইল হেল্প ইউ আউট, মনে রাখতে সাহায্য হয় নাম্বারিং করে পড়লে। 1857 সালের পরে প্রথম কথা, সর্বভারতীয় স্তরে ভীষণ বড় চেঞ্জেস আসে। আমাদের দেশকে শাসন করছিল ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওদের হাত থেকে ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে। এটা তো প্রধান প্রভাব যেটা হলো। এরপরে তোমাকে একটা একটা করে বলছি। ফার্স্টলি 1858 অগস্টে ব্রিটিশ পার্লামেন্ট পাস করে একটা অ্যাক্ট, যেটা বলে যে ভারতে কোম্পানির রুলকে এন্ড করা হলো এবং পুরো কন্ট্রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ট্রান্সফার টু দ্য ব্রিটিশ ক্রাউন, যেটা তোমাকে এইমাত্র আমি বললাম। দিস ইজ দ্য ফার্স্ট ইম্প্যাক্ট। সেকেন্ডলি, একজন মিনিস্টার অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করা হয়, যাকে বলা হয় যে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া। মানে ভারতের শাসন ক্ষমতার জন্য ওরা একজন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া নিযুক্ত করে, যে পুরোপুরি ব্রিটিশ ক্রাউনের প্রতি রেসপন্সিবল থাকবে। এখানে যা কিছু হচ্ছে সেটা তার থেকে সমস্ত রিপোর্ট নেওয়া, মানে মোট কথা এই জায়গাটা শাসন ভারে সেই সেক্রেটারি অফ স্টেট থাকবেন। থার্ডলি, ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নাও অলসো গিভেন দ্য টাইটেল অফ ভাইসরয় অ্যান্ড অলসো রেসপন্সিবল ফর দ্য মোনার্ক। এটা হয়ে গেল থার্ড। 4 নম্বরে বলবো, marked as the end of the British imperialism and princely states were assured against annexation, doctrine of lapse was withdrawn। মানে ওরা যেভাবে ওদের সাম্রাজ্যবাদী নীতিকে মাথায় রেখে রাজ্য বিস্তার করছিল, সাম্রাজ্য বিস্তার করছিল, সেটাকে এবার স্টপ করা হলো সম্পূর্ণরূপে। মানে যতটা ব্রিটিশদের হাতে এসে গেছিল ততটা তো রইলো। ওরা ডক্ট্রিন অফ ল্যাপসকে বন্ধ করে দিল এবং বললো যতগুলো প্রিন্সলি স্টেট আউটসাইডে থেকে গেল, মানে ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে থেকে গেল, সেটা তারা তাদের মতোই শাসনভার, তাদের স্টেটটাকে তারা শাসন করতে পারে, আর কোনোভাবে রাজ্য বিস্তার করা হবে না। দিস ইজ দ্য ফোর্থ। ফিফথলি, আফটার দ্য রিভল্ট, এই বিদ্রোহের পরে ব্রিটিশ পারসিউড দ্য পলিসি অফ ডিভাইন অ্যান্ড রুল। ওরা শুরু করলো ডিভাইন অ্যান্ড রুল পলিসি। It's also cruel, but আগের থেকে সিচুয়েশন একটু অন্যরকম হলো। Sixthly, far reaching changes were made in the administration and increase of white soldiers in the army। মানে আগে তো অনেক ভারতীয়রা ছিল সেনাবাহিনীতে, কিন্তু এখন রেশিওটা এরকম করা হলো, আগে যদি 2:2 ছিল তখন 3:1 হলো, and 1 is Indian soldiers। তো এরকম করে দেওয়া হলো যাতে করে যদি ভেতরে কোনো বিদ্রোহ হয়েও থাকে সেটাকে ওরা দমন করতে পারে। And next, total expense of the suppression was thrown to the Indian people। এটা ওরা খুব একটা বাজেই করলো, কারণ যেমন আগে ট্যাক্সেশনের জন্য বিদ্রোহ হয়েছিল, সে একই ব্যাপার বহাল থাকলো, যেখানে যত এই যে বিদ্রোহগুলো হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের যা টাকা পয়সা খরচ হয়েছিল সাপ্রেশনের জন্য, সেই সমস্ত কিছু সম্পূর্ণরূপে ভারতীয়দের উপরে প্রেশারাইজড করে ছেড়ে দেওয়া হলো। মানে সেখান থেকে ওরা আবার ট্যাক্সেশনের মাধ্যমে সেই টাকাটা তুলে নেবে। এবং এই বিদ্রোহ, যে সিপাহী বিদ্রোহটা, ওটাকে became a symbol of challenge to the mighty British Empire in India and remained a shine star for the rise and growth of the Indian national movement। মানে বলতে পারো যে ভারতের ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করার এটাই প্রথম এন্ড শুরু, যার জন্য অনেকে এটা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে থাকেন। এটা পুরো ব্রিটিশ ক্রাউনকে নাড়িয়ে দেয় এবং এই প্রথমবার ভারতীয়রা নিজেদের স্বাধীনতার জন্য কথা বলে। এতগুলো
প্রভাব পড়েছিল এবং সেই পুরো ব্যাপারটা ব্রিটিশ শাসন ব্যবস্থা যে ভারতে ছিল সেটাকে সম্পূর্ণ নাড়িয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর প্রভাব মোটেও কম কিছু নয়, কারণ যদিও রিভল্ট ফেলিয়ার হয়েছিল, আমরা তখন স্বাধীনতা পাইনি, তার পেছনে কিছু কারণ ছিল, এই কারণগুলো নিয়ে এবার আমরা আলোচনা করবো। কিন্তু তা সত্ত্বেও 1857 সালের সিপাহী বিদ্রোহকে তুমি একেবারে মানে নাকচ করতে পারো না, যে জাস্ট নেগলেক্টেড, ইউ ক্যান ডু দ্যাট। ওকে, তো এবার আমরা দেখবো যে এই রিভল্ট যে হয়েছিল সেটার ফেলিওর হওয়ার পেছনে কারণ কি ছিল। অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কারণই ছিল যার জন্য রিভল্ট ফেলিওর হয়েছিল, সাচ অ্যাজ আমি তোমাকে বলতে পারি যে ভারতীয় যে সর্বভারতীয় স্তরে এই রিভল্টের অ্যাকচুয়ালি কোনো ইউনিটি ছিল না এবং অর্গানাইজেশন ভীষণ খারাপ ছিল। কারণ শুরু হয়েছিল সিপাহীদের নিজেদের মধ্যে প্রবলেম দিয়ে, এবং সেটাতে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেকে নিজের স্বার্থ দেখার জন্য করে, কেউ অ্যাকচুয়ালি এটা চায়নি যে সম্পূর্ণরূপে ব্রিটিশরা তাড়িত হোক এখান থেকে এবং আমরা পূর্ণ স্বাধীনতা পাই। তো বলতে পারো একটা ডিসইউনিটি অ্যান্ড পুয়ার অর্গানাইজেশন ছিল এর ফেলিওরের প্রধান কারণ। প্রথমত, এখানে কমপ্লিট ন্যাশনালিজম তুমি দেখতে পাবে না, মানে ভারতের মধ্যে থেকে সবাই কিন্তু অংশগ্রহণ করেনি, রাদার সিন্ধিয়াস, হলকার্স, নিজাম এবং আরো অনেকে ব্রিটিশদের অ্যাক্টিভলি সাহায্য করেছিল এই বিদ্রোহকে দমন করার জন্য। মানে যাদের বেশ লাভ হচ্ছিল ব্রিটিশরা থাকায়, যারা তথাকথিত নিম্ন স্তরের মানুষদের শোষণ করে নিজেদের পকেট ভরছিল, তারা কেনই বা ব্রিটিশদের সাহায্য করবে না। তো তারা আমাদেরকে সাহায্য না করে, মানে দেশীয় সাধারণ জনগণকে সাহায্য না করে তারা সাহায্য করেছিল ব্রিটিশার্সদের এই বিদ্রোহকে দমন করার জন্য। তো এটা একটা প্রধান আরো একটা কারণ, এই কজ অফ ফেলিওর বলে না, যদি তোমার ঘরের ভেতরের কেউ বা দেশের ভেতরের কেউ যদি তোমার বিদেশি শত্রুকে সাহায্য না করে, তাহলে কখনোই তোমার ভেতরের প্রবলেম ক্রিয়েট সে করতে পারবে না। এটাই স্বাভাবিক, কথা বলে ঘরে শত্রু বিভীষণ, সে সাহায্য না করলে বাইরে থেকে কেউ সহজে আমাদের ইউনিটিকে ভাঙতে পারে না। তো ঠিক সেরকম এরা সাহায্য করেছিল, নিজাম, হলকার, সিন্ধিয়াস, তাদের সাহায্যে ব্রিটিশদের আরো অনেক সহজ হয়েছিল এই বিদ্রোহকে দমন করতে। তারপর ল্যাক অফ কোঅর্ডিনেশনও ছিল, মানে যারা অংশগ্রহণ করেনি তাদের কথা তো গেল, যারা অংশগ্রহণ করেছিল এই রিভল্টে তারাও কিন্তু সম্পূর্ণরূপে একে অপরকে সাহায্য করেনি। যেমন ধরো সিপাহী, তারপর কৃষকরা, জমিদার এবং আদার ক্লাসেস প্রত্যেকে নিজের নিজের সমস্যা নিয়েই লড়াই করেছিল। সিপাহীরা চেয়েছিল যে তাদের সাথে সেনাবাহিনীতে যে ডিসক্রিমিনেশনটা হয়, যে যারা ব্রিটিশার্স তাদেরকে যতটা প্রিভিলেজ দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়, তো সেটা এদেরকে দেওয়া হয় না। তো সেই জন্য ওরা লড়েছিল, বা এনফিল্ড রাইফেল ব্যবহার করবে না বলে লড়েছিল। পেজেন্টসরা লড়েছিল, মানে কৃষক যারা, তারা লড়াই করেছিল ওই এক্সট্রা ট্যাক্সেশনের হাত থেকে বাঁচার জন্য, একটু ভালোভাবে বাঁচতে পারবে বলে। কিছু কিছু জমিদাররা অংশগ্রহণ করেছিল যারা চেয়েছিল তাদের যেভাবে তারা প্রথমে ট্যাক্স আদায় করতো নিজেদের পকেট ভরতে, এখন ব্রিটিশার্সদের দিতে হচ্ছে, তো সেটা যাতে না দিতে হয়। তো সেই জন্য সেই জমিদাররা চেয়েছিল যে ব্রিটিশরা এই জায়গাটা অন্তত তাদেরকে ছাড় দিক। মানে সবকিছু মিলিয়ে ইচ এন্ড এভরি ওয়ান হু আর পার্টিসিপেটেড ইন দিস রিভল্ট প্রত্যেকে নিজের আখের বসাতে ব্যস্ত ছিল। তো টোটাল যে ইউনিটি অফ ন্যাশনালিজম যেটা হওয়া উচিত সেটা ছিল না। তো এটা আরো একটা প্রধান কারণ ছিল এই রিভল্ট মানে ডিসমিস হওয়ার জন্য। এবং এছাড়াও আরো অনেকের আলাদা আলাদা মোটিভ ছিল এই রিভল্টে পার্টিসিপেট করার জন্য, যার জন্য তারা একে অপরকে কখনো সাহায্য করতে চায়নি। যে যার নিজের সমস্যা নিয়ে কথা বলেছে, নিজের সমস্যা নিয়ে লড়াই করেছে, কিন্তু সবাই যদি নিজের সমস্যার কথা ভুলে গিয়ে হোল অফ টোটাল একটা ইউনিটি হয়ে কাজ করতো, তবে বোধহয় তখনই স্বাধীনতা আমরা প্রাপ্ত করতে পারতাম, বাট হয়নি। এরপরে বলবো লিমিটেড টেরিটোরিয়াল অ্যান্ড সোশ্যাল বেস, কারণ অ্যাকচুয়ালি যেভাবে বিদ্রোহটা হয়েছিল সেখানে ইংরেজরা ছিল খুব অর্গানাইজড, ওদের সবকিছু সেরকম অর্গানাইজ ব্যাপারেই হয়েছিল। মানে যেমন ধরো সেনা বেস বা কিভাবে বিদ্রোহকে দমন করতে হবে, দে হ্যাভ আ ফুলফিল স্ট্র্যাটেজি। বাট আমাদের ক্ষেত্রে ল্যাক অফ স্ট্র্যাটেজি ছিল, কোনো ফুলফিল স্ট্র্যাটেজি ছিল না, উঠলাম আর চলে গেলাম এরকম একটা ব্যাপার হয়েছিল, কোনো প্রিপারেশনই ছিল না। তাছাড়া আমাদের কাছে রিসোর্সও ছিল না যেমনটা ব্রিটিশদের কাছে ছিল। মানে এমন একটা লড়াই হয়েছিল যেটা সম্পূর্ণ অসম, একদিকে পুরো কম্প্যাক্ট এবং ভীষণভাবে অর্গানাইজড সমস্ত রিসোর্স একসাথে ফুল করে তারা লড়তে এসেছে, আর এদিকে আমাদের হাতে কিছুই নেই, না লিডার আছে, না ফুল অর্গানাইজেশন আছে, না ফুললি আমরা একে অপরকে সাহায্য করছি, না আমাদের ন্যাশনাল যে ব্যাপারটা সেটা আছে আমাদের মধ্যে, জাতীয়তা বোধ নেই। আমরা চেয়েছি শুধু নিজের রাখের বোঝাতে, কখনো চাইনি যে হোল একটা বিষয় হোক যেখানে আমাদের উদ্দেশ্য হবে ফুল ইন্ডিপেন্ডেন্স। তো এটা আরেকটা কারণ। এছাড়াও বলতে পারো ল্যাক অফ আ কোহিরেন্ট আইডিওলজি অ্যান্ড পলিটিক্যাল পার্সপেক্টিভ, কোনো লিডারও ছিল না, কোনো পলিটিক্যাল পার্সপেক্টিভ ছিল না। কিন্তু এত কিছু সত্ত্বেও যখন পুরো রিভল্টটাই ফেলিওর হয়ে গেল, তা সত্ত্বেও ভারতের ইতিহাসে এটা প্রথম স্বাধীনতা সংগ্রামের নাম পেয়েছিল, কারণ একটা বিশাল বড় স্তরে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকজন এখানে পার্টিসিপেট করেছিল। ফেলিওর হলেও এটা আমাদের দেশত্ব বোধকে জাগিয়ে তোলে এবং ব্রিটিশ শাসনকে, ভারতবর্ষের যে ব্রিটিশ শাসকের ভিতটাকে নাড়িয়ে দিতে সমর্থ হয়। চলো, মোটামুটি আমরা জেনে নিয়েছি যে কারণ কি ছিল এই বিদ্রোহের, কেন এই বিদ্রোহ ফেলিওর হয়েছিল। এবার জানবো দেশের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় কে কে নেতৃত্ব দিয়েছিল এই বিদ্রোহের ক্ষেত্রে। যেমন ধরো দিল্লিতে পৌঁছানোর সময় পরে ৮০ বছরের বাহাদুর শাহ দ্য সেকেন্ড, যাকে জাফরও বলা হয়, তাকে পুরো যে দলটা পৌঁছেছিল তারা তাকে প্রধান, আমাদের কি বলবো, দেশের রাজা মেনে নেয়। মেনে নিয়ে তার ইচ্ছা ছিল না, বাহাদুর শাহর ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোর্সফুলি তাকে লিডার করা হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ কন্টিনিউ করার কথা বলা হয়। এছাড়াও এই সময় বাহাদুর শাহ জাফরকে তো প্রধান মানা হলো, কমান্ডার সম্পূর্ণরূপে। এছাড়াও ওয়াক্ত খান বলে একজন লোক ছিলেন যাকে কমান্ডিং জেনারেল বলা হয়, এবং দিল্লিতে এই বিদ্রোহটা শুরু হয় ১১ই মে ১৮৫৭ থেকে 20 সেপ্টেম্বর ১৮৫৭ পর্যন্ত এটা চলে, এবং পুরো বিদ্রোহটাকে দিল্লিতে দমন করে ব্রিটিশ জেনারেল জন নিকলসন। এরপরে যদি কানপুরে দেখো, তো কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব অ্যান্ড হিজ লয়াল কমান্ডার তাতিয়া টোপি, এবং কানপুরে বিদ্রোহকে দমন করেছিল কলিন ক্যাম্পবেল।
এরপর আসি লখনৌতে বেগম হজরত মহল বিদ্রোহকে নেতৃত্ব দেন এবং সেই বিদ্রোহ দমন করেন সেম কলিন ক্যাম্পবেল। এরপর বলবো ঝাঁসিতে তো সবাই জানো রানী লক্ষ্মীবাই, যিনি যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ করেন এবং এই বিদ্রোহকে দমন করেছিল হিউজ রোজ। পরবর্তীকালে তিনি বলেছেন যে মানে ঝাঁসি রানীকে বলা হয়েছে যে সত্যি উনি বীর যোদ্ধা ছিলেন, ওনার একটা লেখাতে উনি প্রকাশ করেছেন এই কথা। এলাহাবাদে লিয়াকত আলী বিদ্রোহকে নেতৃত্ব দেন, যে বিদ্রোহ কর্নেল নেইল সাপ্রেস করে। এরপরে বলি জগদীশপুর, এটা বিহারে অবস্থিত জগদীশপুর, এখানে বিদ্রোহকে নেতৃত্ব দেয় কর সিং অ্যান্ড আমর সিং দুজন, এবং এই বিদ্রোহ দমন করেন উইলিয়াম টেইলর অ্যান্ড ভিনসেন্ট আয়ার। এছাড়াও আরো কিছু জায়গা আছে যেখানে ডিফারেন্ট লিডাররা বিদ্রোহকে নেতৃত্ব দেয়, যেমন বারেলিতে খান বাহাদুর খান, ফাজিয়াবাদে মৌলভী আহমদুল্লাহ, ভাগপতে শাহমাল, ফতেপুরে আজিমুল্লাহ খান অ্যান্ড মাথুরাতে দেবী সিং অ্যান্ড মিরাটে কদম সিং। এবং এদের প্রত্যেকেই বিদ্রোহের পরে ঝাঁসি রানী লক্ষ্মীবাই তো বিদ্রোহের সময় ব্যাটল ফিল্ডেই দেহত্যাগ করেন। এছাড়া বাকি যারা ছিল তারা বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয়। বাহাদুর শাহকে দ্বীপান্তর করা হয় রেঙ্গুন মানে বর্তমানে মায়ানমার, যেখানে ওনাকে দ্বীপান্তর দেওয়া হয়, মানে নির্বাসন দেওয়া হয়, এবং তিনি 1862 সালে দেহ রাখেন। এরপরে নানা সাহেব, যার আসল নাম হলো দুন্দু পান্ত, তো উনি পালিয়ে যান নেপালে। বেগম হজরত মহল নেপালে পালিয়ে যান এবং খান বাহাদুর খানও নেপালে পালিয়ে যান। এরপরে তাতিয়া টোপি, যার অরিজিনাল নাম ছিল রামচন্দ্র পান্ডুরাং, উনি অ্যাকচুয়ালি অ্যারেস্ট হয়ে যান, তাকে ক্যাপচার করা হয় অ্যান্ড মৃত্যুদণ্ড দেওয়া হয়। 15 এপ্রিল 1859 ওনাকে এক্সিকিউট করা হয়। এরপরে রানী লক্ষ্মীবাই তো বললাম, যিনি ব্যাটল ফিল্ডেই মারা যান। কর সিং ব্যাটল ফিল্ডেই আহত হয়ে যান, ওয়েন্ডেড অ্যান্ড ডেড অন 26 এপ্রিল 1858। তো এই হলো পুরো ব্যাপার। আশা করি মোটামুটি কনসেপশন তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যখন তুমি বইটা পড়বে তখন দেখবে তোমার কাছে ঘটনাটা আরো বেশি প্রাঞ্জল হয়ে যাবে, অনেকটা সহজ মনে হবে। আমি জানি যে ইটস নট পারফেক্ট, আমি যেমন ভাবে বললাম, কারণ আমার একটু অসুবিধা হচ্ছে এই কারণে যে পুরো বিষয়টা আমি ইংলিশে পড়েছি, নোটস ইংলিশে বানিয়েছি, সেখান থেকে বাংলায় ট্রান্সলেট করে বলতে হচ্ছে। বাংলা মাতৃভাষা বলে এখনো কন্টিনিউ করতে পারছি, না হলে পারতাম না, কারণ এখানে বাংলা বলার সুযোগই হয় না, একদম প্র্যাকটিস নেই, একেবারেই না। তো যার কারণে বিশেষত এমনি কথা বলার বিষয়টা আলাদা রকম, তোমাদের সাথে গল্প করতে বসলে হয়তো গল্প করে বলতে পারবো, কিন্তু যখন একটা পড়াশোনার বিষয় যেটাকে ফুললি তোমাদের সঙ্গে এক্সপ্লেইন করতে হচ্ছে, তো সেখানে কিছু ভুল হয়ে যাবে, সেই নার্ভাসনেসে আরো বেশি গড়বড় হয়ে যাচ্ছে। তবে আমি জানি যে চেষ্টা করতে করতে হয়তো আমি ইমপ্রুভ করতে পারবো, যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে এটাকে কন্টিনিউ করবো। আশা করি আগামী দিনে যে কাজটা তোমাদের জন্য করছি সেটা আরো ভালোভাবে করতে পারবো। আই প্রমিস টু ইউ, যদি নিজের জীবনে কিছু করতে পারি, চাকরি পাই, হোয়াটএভার না পাই, নিজে কিছু করতে পারি, তাহলে এই কাজটাকে কখনোই ছেড়ে দেবো না। আমি আমার টিচারদের থেকে খুব হেল্প পেয়েছি গো। আমি ছোটবেলা থেকে যতটা স্ট্রাগল করে বড় হয়েছে, সেখানে আমার পথপ্রদর্শক, আমার গাইড, আমার বন্ধু বলে না ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সবকিছু, এবং আর্থিকভাবেও আমাকে সাহায্য করার ক্ষেত্রে আমার টিচারদের অবদান খুব বেশি। জানি সে গুরু দক্ষিণা দিতে পারবো না কিছু, কখনো সে সামর্থ্য হয়তো আমার হবেও না। বাবা মার ঋণ কখনো যেমন শোধ করা যায় না, গুরু ও মাতা পিতা সমানই হয়, তার ঋণও শোধ করা যায় না। কিন্তু তা সত্ত্বেও যদি আমি যেটা শিখেছি সেটা তোমাদেরকে দিতে পারি, তাহলে মনে করবো যে সত্যি তারা আমাকে যা শিখিয়েছে না, যা বানাতে চেয়েছিলেন, আমি সেই আদর্শে বড় হয়ে সেটা আমার পরবর্তী জেনারেশনে একটু হলেও পাস করতে পারছি। আমি কাজ পেয়ে গেলেও এই চ্যানেলটাকে কন্টিনিউ করবো। তোমাদের সঙ্গে এটুকু চেষ্টা করবো যে যত যারা এই চ্যানেলটাকে দেখবে, যারা ফলো করবে, তাদের মধ্যে অ্যাটলিস্ট একজনও যদি ঠিক গোল অব্দি পৌঁছাতে পারে, তাহলে সেদিন আমার গোল দক্ষিণা কমপ্লিট হবে। আই হোপ কি সাপোর্ট আমি তোমাদের কাছ থেকে নিশ্চয়ই পাবো। অ্যান্ড এখানেই আজকে আমাদের টপিক শেষ হচ্ছে। আজ আমরা পড়লাম দ্য রিভল্ট অফ 1857। আমি আমার নোটসটাকে ওখানে অ্যাটাচ করবো, তুমি সেটা দেখতে পারো, আর হয়তো থেকে তোমার কিছু হেল্প হবে। আর সত্যি যদি বাংলায় নোট তৈরি করতে খুবই প্রবলেম হয়, তাহলে তুমি আমাকে একবার ইনফর্ম করো ইন দ্য কমেন্ট সেকশন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট কি আমি তোমাকে যতটা হেল্প করতে পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ডেফিনেটলি তোমাকে সাহায্য করবো। তো হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড তুমি তোমার 100% দাও, সম্পূর্ণরূপে চেষ্টা করো। আমার একজন টিচার বলেছিলেন যে যদি কেউ সত্যি পড়াশোনা করতে চায়, আগে এগোতে চায়, তাহলে আর্থিক অবস্থা কখনোই তাকে আটকে রাখতে পারে না। আমি নিজেটা সব থেকে বড় উদাহরণ। তো সেটাই বলবো যে তুমি যদি সত্যিই চাও প্রিপেয়ার করতে, কোথাও না কোথাও থেকে নিশ্চয়ই তুমি হেল্প পেয়ে যাবে। আর চেষ্টা করবো সেই হেল্পের জায়গাটা যেন আমি হতে পারি। তোমার জার্নিতে যদি এতটুকু আমার কন্ট্রিবিউশন থাকে আর তুমি জীবনে কিছু করতে পারো, তাহলে আমার জীবন সার্থক। সিরিয়াসলি আমার জীবন সার্থক। আমি যা কাজ করছি তাতে দিন আমার চলে যায়, যদি চাকরি নাও পাই ঠাকুরের ইচ্ছায় দিন চলে যাবে। বাট আমি চেয়েছিলাম যে এমন কিছু করি যাতে আমার সাথে সাথে আরো 5জন মানুষের জীবনে আমি একটু একটু আশার আলো আনতে পারি। মানে জানি আমি সূর্য নই, জানি আমি স্ট্রিট লাইটও নই, কিন্তু যদি একটা মাটির প্রদীপও হই, তবু যেখানে থাকবো সেই জায়গাটাকে তো আলোকিত করি, সারা ভুবন আলোক নাও করতে পারলেও। তো সেই চেষ্টাতেই, সেই আশাতেই এই প্রয়াস, এই চ্যানেলের সৃষ্টি। আশা করবো তোমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবো, and I will be there always for you. Don't be hesitated. If there is any problem, just let me know in the comments. বাই ফর নাও, সি ইউ अगेन ইন দা নেক্সট ভিডিও, যেখানে আমরা এরপরে বলেছিলাম যে 1857 সালের রিভল্টের আলোচনার পরে আমরা ডাইরেক্টলি ন্যাশনাল স্ট্রাগলে চলে যাব। তো সেখানে কোথা থেকে শুরু করবো সেটা তোমাকে একবার বলে দিই, তাহলে তোমার জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখতে সুবিধা হবে যে পরবর্তী ভিডিওতে আমরা কি নিয়ে পড়াশোনাটা করবো। হ্যাঁ, আমি নোট করে রেখেছিলাম।
আজকে রিভল্ট অফ 1857 হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো দ্য বিগিনিং, মানে স্ট্রাগল যেখান থেকে বিগিনস হচ্ছে সেখান থেকে, বিগিনিং অফ মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এখান থেকে আমরা পড়তে শুরু করবো। যখন এখান থেকে শুরু করে মানে 1905 থেকে শুরু করে ওদিকে 1947 সাল পর্যন্ত যখন পুরো স্ট্রাগলের ফেজটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ফিরে আসবো ছোট ছোট মুভমেন্টস গুলোতে, যেমন 1857 থেকে 1947 এর মধ্যে যতগুলো প্রেজেন্ট মুভমেন্টস হয়েছিল, তারপর তোমার মুভমেন্টস অফ ওয়ার্কিং ক্লাস যেগুলো ছিল, এই সমস্ত বিষয় তখন কথা বলবো। এবার বলবে তাহলে কেন এত আগের রিভল্ট অফ 1857 প্রথমে করলাম? তার একটা কারণ হলো এটাকে ন্যাশনাল মুভমেন্ট বলা হয়, প্রথম ন্যাশনাল মুভমেন্টের প্রয়াস বলা হয়। এবং তোমরা তো দেখলে পুরো আলোচনাটার মধ্যে যে এই রিভল্ট অফ 1857 প্রথম ভারতীয়দের মনে সেই আশা জাগায় যে হ্যাঁ আমরা এই জাঞ্জির থেকে বেরোতে পারি, এই শৃঙ্খলবদ্ধ অবস্থা থেকে বেরোতে পারি। এবং ডেফিনেটলি ওই বিদ্রোহ আমাদের দেশে যে ব্রিটিশ শাসনের ভিত ছিল সেটাকে নাড়িয়ে দিয়েছিল, ওরা ওদের পলিসিকে চেঞ্জ করতে বাধ্য হয়েছিল। মানে এটা প্রথম আঘাত ছিল ন্যাশনাল মুভমেন্টের জন্য ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে। তো সেই জন্য আমি 1857 রিভল্টটা নিয়ে প্রথমে আলোচনা করলাম। এরপর ডাইরেক্টলি আমরা জাম্প করবো 1905 যখন থেকে ন্যাশনাল মুভমেন্টস শুরু হচ্ছে। এরপরে 1947 সাল পর্যন্ত সম্পূর্ণ ঘটনা পরম্পরাকে কমপ্লিট করে তারপর ফিরে আসবো টুকিটাকি আর যা বাকি থাকবে তার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর তুমি যদি সাথে সাথে চলো, আজকে যেমন ধরো আমি রিভল্ট অফ 1857 শেষ করলাম, তুমি ভিডিওটা দেখো, দেখার পরে তোমার কাছে যা রিসোর্স আছে, সে বাংলায় হোক ইংলিশে হোক, 1857 সালের বিদ্রোহ তুমি সব জায়গায় পেয়ে যাবে। যা তোমার কাছে রিসোর্স আছে সেটা থেকে তুমি ভালো করে পড়ো, পড়ে যে পয়েন্টগুলো আমি তোমাকে বললাম, যেমন কারণ কি ছিল বিদ্রোহের পেছনে, তারপরে বিদ্রোহের ফেলিয়ারের কারণ কি ছিল, বিদ্রোহের নেচার কি ছিল, বড় বড় থিঙ্কার্সরা দু একজনের কথা কোটেশন মনে রেখো যে তারা কি বলেছেন। আমি কোটেশনগুলো ইংলিশে করেছিলাম, তাই আমি তোমাকে ইংলিশে বলেছি। বাংলায় যখন পড়বে দেখবে বাংলা কোটেশন আশা করি তুমি পেয়ে যাবে ওর মিনিংটা, তো সেটা তুমি নোট করে নিও। এই যে ছোট ছোট পয়েন্টগুলো এটাকে নোট করো। তাছাড়াও তোমাকে আমি কিছু কোশ্চেন প্রোভাইড করাবো, যেটা আমি ফার্স্ট কমেন্টসে দিয়ে রাখবো, আর ডেসক্রিপশনেও তুমি পেয়ে যাবে। সেই প্রশ্নগুলো যদি মাথায় রেখে তুমি আনসার করার চেষ্টা করো, তাহলে দেখবে পুরোটাই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে যদি আমার মনে হয় যে কারো কোনো প্রবলেম হচ্ছে, তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে আমি একবার বসবো, যাতে করে আমি তোমাকে এটা দেখিয়ে দিতে পারি যে যে প্রশ্নগুলো আমি তোমাকে দিয়েছি সেই প্রশ্নগুলো থেকে আর আজকে যে আমি আলোচনা করলাম সেখান থেকে সমস্ত উত্তর তুমি পেয়ে যেতে পারবে। তাহলে তোমার পুরোটা রেডি। এরপর যখন তুমি রিভিশন করবে, চেষ্টা করবে ওই প্রশ্নের উত্তরগুলো না দেখে জাস্ট প্রশ্নগুলো দেখে তুমি রিকল করার। তাহলে একবার যদি রিকল করতে পারো, তাহলে বুঝবে যে হ্যাঁ ইউ আর রেডি ফর দ্য জানি, মানে এই এক্সামের জন্য তুমি এই টপিকটা নিয়ে অন্তত রেডি হয়ে আছো। এইভাবে একটা একটা করে আমরা শেষ করবো। তো সি ইউ अगेन, টিল দেন স্টে টিউনড এন্ড ফোকাস অন ইউর স্টাডি। বাই।